সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমাকে একটু জানাও তো আগে। আমি জানতে চাই আমার প্রিয় ক্লাস 9 এসএসসি 2027 কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি গত ২ দিন আগে অর্থাৎ শনিবার রাতে, শনিবারে আমি ২ দিন বলব না তাহলে কত ৩ দিন হয়ে যায়। আমি আমার অলরেডি শুক্রবার থেকে আমি টের পাচ্ছিলাম যে আমার কিছুটা গলা ব্যথা, হালকা জ্বর এমন। তো আমি শনিবারে যখন টানা প্রায় ৫.৫ ঘন্টার মতো ক্লাস ছিল। টানা ছিল না বাট একেকটা ক্লাসের মাঝখানে খুব অল্প বিরতি ছিল। আমার এতটাই শরীর খারাপ হয়ে যায় পরে দেখা যায় গলা ভাঙা এবং সবকিছু মিলিয়ে। তো আজকে আমি কিছুটা রিকভার করেছি ক্লাস নেবার জন্যে। কিন্তু তাও বলব না যে আমি অন্য সবসময়ের মতো আমি অনেক একদম হাই স্কেল, লো স্কেল অনেক ইফোর্ট দিয়ে যে উচ্চারণ করতাম, জানি না সেটা কতটুকু কি করতে পারব। এনিওয়ে আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসে পূর্ণ মনোযোগ দিতে তার কারণ এবং আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো অন্য দিনের মতো জানি না কতটুকু এফোর্ট দিয়ে পড়াতে পারবো। সো ক্লাসটা স্টার্ট করি। স্টার্ট করার আগে সবার উদ্দেশ্যেই একটা কথা বলি যে আমরা আজকে যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আমি যেগুলো অর্থ লিখবো ওগুলো তোমরা লিখবা। আর আমি ক্লাসে তোমাদেরকে যা বলবো তোমরা সেটা নোট ডাউন করবা। ক্লাস শেষ হবার পরে হাতে ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে সেটা আবার গুছিয়ে লিখবা। একটা স্পেসিফিক খাতায় বাংলা নোট করবো অলওয়েজ। ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন নিব না। প্রশ্নোত্তরের সময় দেব ইনশাআল্লাহ। তো চলো, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে ইনশাআল্লাহ। সো চ্যাটটা একটু কাইন্ডলি পজ করে দাও, হ্যাঁ? আমরা আজকে ফার্স্টে প্রমথের বই পড়া পড়বো। পরে আমরা কপোতাক্ষ নদে যাব। সো আমাদের হাতে খুব বেশি সময় নাই ক্লাসটাতে। আমাদের হাতে মোটে সময় আছে ১ ঘন্টার মতো। আমরা এখন থেকে যদি হিসাব করি ১ ঘন্টার মতো ক্লাস করব। তো আমরা কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলো পড়বো না। এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রমোদ চৌধুরীকে নিয়ে যদি তার গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি, তাহলে যেটার কথা সবার প্রথমে আসে, তিনি হলো মাসিক সবুজপত্র এই পত্রিকাটার তিনি সম্পাদক ছিলেন। সবুজপত্র পত্রিকাটার অন্যতম বিশেষত্ব হলো এই পত্রিকাটা বলতে পারো আমাদের বাংলা লেখার ক্ষেত্রে বা বাংলা সাহিত্যে চলিত রীতি চালু হওয়ার পেছনে, চলিত রীতিকে আমাদের এতটা সামনে নিয়ে আসার পেছনে অনেক বড় ভূমিকা রয়েছে এই পত্রিকাটা। তো এই পত্রিকাটার সম্পাদক ছিলেন হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথের একটা সম্পর্ক আছে যেটা আমি ক্লাসে বলে থাকি। প্রমোদ চৌধুরীর যিনি ওয়াইফ অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের আপন বড় ভাইয়ের মেয়ে। অর্থাৎ প্রমোদ চৌধুরী আর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক হচ্ছে আ চাচা শ্বশুর আরকি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রমোদ চৌধুরীর চাচা শ্বশুর ছিলেন। তো এখানে হচ্ছে দেয়া আছে সবকিছু, তোমরা এটা পড়ে নিবা। কারণ আমি এখানে আলাদা করে পড়ালাম না কারণ বোঝানোর কিছু নাই। প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম ছিল যেটা হচ্ছে বীরবল। তো বীরবল আর সবুজপত্র এই ২ টা হচ্ছে তাকে নিয়ে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা প্রশ্ন। এখানে আমরা তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো সেগুলোর কথা বলেছি। যেখানে আমরা এখন সরাসরি চলে যাব কি? আমরা সরাসরি চলে যাব প্রবন্ধে। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। কেন? প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না। গ্রাহ্য মানে কি? গ্রাহ্য মানে হচ্ছে গ্রহণ। কেননা আমরা জাতি হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন। কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে। মানে জিনিসটা এইভাবে দেখতে পারো যে, ধরো আমি একটু পরে আবার ছাড়তেছি এটা, হ্যাঁ? ধরো একজন রিক্শাওয়ালা মামা যে নুন আনতে পান্তা ফুরায়, যে খাবারই জোগাড় করতে পারে না ঠিক মতো। এখন তাকে গিয়ে যদি তুমি বলো যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কেমন লাগে আপনার পড়তে, কিংবা নজরুলের বিদ্রোহী কবিতাটার ওই লাইনটা আপনার কাছে কি মনে হয়েছে, এটা কোনো অর্থ বহন করে? বিষয়টা এটাই। বলছে যেখানে এই জাতি পেটে ভাতে বাঁচতে পারছে না খাবার খেয়ে, সেখানে তাদেরকে আসলে বই পড়ার জন্য সাজেশন দেওয়াটা, এইটা অনেকটা হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে এবং সেটা নির্মমও মনে হতে পারে। নির্মম তো বটেই। যেই গরিব মানুষটা খেতে পায় না, তুমি তাকে গিয়ে যদি জিজ্ঞেস করো যে লাস্ট ইয়ার ওই মুভিটা কেন অস্কার পাইছে, বলতে পারবেন? এটা নির্মম, এটা ফাইজলামি করা তার সাথে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু
শিক্ষার ফল লাভের জন্য আমরা হচ্ছে একদম খুবই রেডি, খুবই প্রিপেয়ার্ড আমরা। উদ্বাহু মানে আমরা একদম হাত তুলে আছি। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল ২ দূর করবে। মানে আমাদের মনের কষ্ট এবং শারীরিক মানে পেটের কষ্ট দুটাই দূর হবে। এই আশাটা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সুমুখে মানে হচ্ছে সম্মুখে বা সামনে দেখতে পাই। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি এবং যিনিই যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। মানে সাহিত্য চর্চাকেই তিনি শিক্ষার একটা প্রধান অঙ্গ হিসেবে উপস্থাপন করছেন, কিন্তু লোকে এটাকে গ্রহণ করতে চায় না, কারণ এটা হলো গিয়ে সাথে সাথে এটার ফল পাওয়া যায় না। মানুষ সেটার প্রতি সবসময় দেখবা বেশি আকৃষ্ট হয় সাথে সাথে যেটার ফল পাওয়া যায়। যেমন ধরো, যদি আজকে তুমি নামাজ না পড়ো, তুমি জায়গায় শুয়ে থাকলা, বসে থাকলা এসেই, কিন্তু নামাজ পড়ার কারণে যে সুফল সেটা তো তুমি পাবা সে আখিরাতে যে। তো লালনের একটা লাইন আছে না যে, বাকির লোভে নগদ পাওনা কে ছেড়েছে এই ভুবনে। মানুষের বিহেভটাই এমন, মানুষের আচার আচরণই এমন। মানুষ করে কি, সে সবসময় নগদ যেটা ইনস্ট্যান্ট পাওয়া যায় সে ওটার দিকেই ঝাঁপ দেয়, যেটা পরে পাওয়া যাবে ওটা নিয়ে তার মাথা ব্যথা থাকে না। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের বেশিরভাগ মানুষজন তারা সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু টাকা পয়সাটা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। এটা দিয়ে বোঝাচ্ছে ডেমোক্রেসির গুরু বলতে বোঝাচ্ছে ডেমোক্রেসির জনককে। ধরলাম আমি যে এখন বলা হচ্ছে আমার আব্রাহাম লিঙ্কনের কথা, বা মোট কথা পশ্চিমাদের কথা বলা হচ্ছে। ধর যে ডেমোক্রেসি কি চায়, ডেমোক্রেসি চায় সবাইকে সমান করতে। আর এখন এখানে কি চায়, সবাই চায় নিজের মতো করে, বা সবাই চায় হচ্ছে মানে মানে প্রতিজনই একটা একটা করে বড় মানুষ হতে চায়। আলটিমেটলি কি হয়, কাজের কাজ কিছুই হয় না। তো একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও, বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী কারা, আমাদের কথা বলা হচ্ছে, আমরা যারা ভারতবর্ষের মানুষ, যে আমাদের পূর্বপুরুষরা যথেষ্ট সম্ভ্রান্ত ছিল, কিন্তু ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। ওই যে গুণগুলোর মধ্যে হতে পারতো যে আমরা সবাই সমান হয়ে একসাথে বড় হতে চাই, সেটা না, সবাই ইন্ডিভিজুয়ালি যে যার যার মতো বড় হতে চাচ্ছি। তাতে কি হচ্ছে, একটা জাস্ট বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো এটার কারণটাও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা একটা ক্লাসিক লাইন প্রমোদ চৌধুরীর, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা দিয়ে আসলে বোঝানো হয় কি, যেমন তুমি যদি কারো পাশে যাও যে হচ্ছে মাম্পসে আক্রান্ত, বা ধরলাম যার চিকেন পক্স হয়েছে, কিংবা করোনা ভাইরাসে আক্রান্ত, তোমারও হয়ে যাবে সেটা। কিন্তু তুমি যদি এমন কারো পাশে যাও যে অনেক সুঠাম দেহের অধিকারী, ফিজিক্যালি অনেক স্ট্রং, অনেক মাসলড, তুমি কি তার মতো হয়ে যাবা? তুমি তার মতো হবা না। তার মানে কি, খারাপ জিনিসটা সংক্রমণ হয়, ভালো জিনিসটা আসলে খুব একটা সংক্রমণ হয় না, which is very true। এটা মানুষেরও সহজাত প্রবৃত্তি। মানুষের নিষিদ্ধ বিষয়ের প্রতি আকর্ষণ বেশি, নেতিবাচক বিষয়ের প্রতি তার আকর্ষণটা অনেক অনেক বেশি। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। আচ্ছা, অনেকেই সন্দেহ করে, যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন। কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। সুসার মানে ওটা দিয়ে ব্যবসার কোনো ভালো কিছু হবে এমন কোনো সম্ভাবনা নেই। ল রিপোর্ট কেন কিনে? ধরো তুমি একজন উকিল, এখন বারবার এই জিনিসগুলা বলছেন, কারণ আমরা কয়জন জানি প্রমোদ চৌধুরী হিমসেলফ ওয়াজ আ ব্যারিস্টার। উনি ব্যারিস্টারি পড়ে আসছেন ইংল্যান্ড থেকে, যদিও উনি ব্যারিস্টারিতে ওনার ক্যারিয়ার করেন নাই, কিন্তু উনি তো এই জন্য অনেক ল রিলেটেড অনেক কিছুর এক্সাম্পল দিয়েছেন। যে ধরো যিনি হচ্ছেন 1000 টাকা দিয়ে ল রিপোর্ট কিনবে একজন লয়ার, কিন্তু একটা কবিতার বই কিনবে না। তার কারণ কি? তার কারণ হলে নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। নজির কি? নজির হচ্ছে ধরো তোমার যে এভিডেন্স গুলা, ডকুমেন্টস গুলা, যেগুলো নিয়ে আমি কথা বলবো, ধরলাম আমি লয়ার, আমি যেগুলো নিয়ে কথা বলবো, আউড়ে মানে বলা। তো আমি যদি লয়ার হয়ে তোমার ওই নজির না বলে আমি যদি গিয়ে কবিতা আবৃত্তি করি, তাহলে তো মামলা হারতে হবে, এটা জানা কথা। কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। এখন বিচারক একটা বিষয় শোনে না বলেই সেটার যে কোনো মূল্যই নাই, এটাই হচ্ছে আমাদের দেশের প্রফেশনালদের বা পেশাদারদের মহাভ্রান্তি, সবচেয়ে বড় ভুল। যেমন ধরো
আমাদের দেশের প্যারেন্টসরা করে কি, তারা হচ্ছে বাইরের বই পড়তে দিতে চায় না। কেন? কারণ ওটা পড়লে তো সরাসরি মার্কস পাবে না। কিন্তু ওইটা পড়ার মধ্য দিয়ে যে তার জীবনের এমন অনেক, অনেক উন্নতি হবে, যেটা আসলে তার পাঠ্য বই পড়ে হবে না, সেই দিকটা দেখতে আসলে তারা নারাজ। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। এটা ভাষার না, এটা ভান্ডার হবে। এ সত্য তো প্রত্যক্ষ। মানে এটা তো দেখাই যায় যে আসলে জ্ঞানের ভান্ডার মানেই যে অনেক টাকা পয়সা থাকলে যে সেটা জ্ঞানের ভান্ডার, এটাকে বলা যায় না। আমরা এটার জন্য দেখতে পারি মিডল ইস্টের প্রতি। মিডল ইস্টের এমন অনেক দেশ আছে, তারা যেভাবে উন্নতি ছাড়া বা কোনো গ্রোথ ছাড়া নিজেদের সম্পত্তিকে বিক্রি করে খাচ্ছে। সো লেটস সি, দেখি আমরা কয় বছর এইভাবে খাইতে পারি। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। ভাঁড়েও ভবানী মানে হচ্ছে শূন্য, একদম ফকিরের মতো দশা। মানে বোঝাচ্ছে যেই জাতির জ্ঞানের ভান্ডারে আসলে কিছু নাই, শূন্য, সেই জাতির যে ধনের ভান্ডার বা তার যে ওয়েলথ, সেটাও আস্তে আস্তে আসলে শূন্যের দিকেই যায়। এটাই অর্থাৎ বোঝাচ্ছে যে জ্ঞান এবং সম্পদ একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন, সত্য, এ সকল সমবায়ে সাহিত্যের জন্ম। কেন এটার কথা বলেছে? কারণ সাহিত্যের মাঝে একটা জীবনের অনেক কিছু চলে আসে, তাই না? একটা জীবনে যা ঘটে তার অনেক কিছু চলে আসে বলে সেখানে যেমন দর্শনকে পাই আমরা, বিজ্ঞান, ধর্ম থেকে শুরু করে আশা নিরাশা অনেক কিছুই দেখতে পাই। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে, অপরাপর মানে অন্যান্য, অন্যান্য শাস্ত্রের ভিতরে যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। যেমন সাহিত্যে আমরা দেখলাম সবই আছে, তো অন্যান্য শাস্ত্রে এই সবকিছু নেই, তার একটা অংশ আছে। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল। মানে ধরো গঙ্গা থেকে যদি তুমি অতটুকু জল তোলো, কিন্তু পুরো গঙ্গাটা তো রয়েই গেছে। তার পূর্ণ স্রোত আবহমান কালে সাহিত্যের ভেতরই সল্লাসে, সল্লাসে মানে অনেক উল্লাসে এবং অনেক উদ্দীপনার সাথে সবেগে বয়ে চলেছে। এবং সেই গঙ্গা স্রোতে অবগাহন করি, মানে গোসল করি সাহিত্যের, আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অর্থাৎ এখানে লেখক বলতে চাচ্ছেন যে সেই সাহিত্যের স্বাদ আস্বাদন করেই আমরা আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্যি হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। রিস্টার্ট দিলাম, এটা থেকে অনেকবার সৃজনশীল প্রশ্ন এসেছে। হ্যাঁ, যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছুটা কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, মানে একভাবে ভাবে না সবাই, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে, তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটাও আরেকটা বিখ্যাত লাইন। হ্যাঁ, থ্রি স্টার দিয়ে রাখলাম। কি বোঝাচ্ছে এটা দ্বারা? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তার কারণ লেখকের ভাষায় প্রকৃত শিক্ষক আমাকে গলাধঃকরণ করে দিবে না বা গিলিয়ে দিবে না। আমার মধ্যে সে শিক্ষার বা জ্ঞান পিপাসা জাগাবে, বা আমার মধ্যে সে তৃষ্ণা জাগাবে। এটাই হবে তার মূল কাজ। যেমন আমি মনে করি যেই স্টুডেন্টটা 10টা ম্যাথ ট্রাই করে 3টা সে নিজে নিজে করতে পেরেছে, ভার্সেস যে 20টা ম্যাথ দেখে দেখে গাইড দেখে করেছে বা টিচার তাকে করিয়ে দিয়েছে, তো প্রথম স্টুডেন্টটা আসলে বেটার। কারণ প্রথম স্টুডেন্টটা
ওই ৩টা ম্যাথ নিজে, নিজে করতে যেয়েও সে অনেক, অনেক পথ আবিষ্কার করে ফেলেছে এবং তার ব্রেইনটা অনেক সুন্দর করে খেলেছে। কিন্তু যাকে টিচার ২০টা ম্যাথই করিয়ে দিয়েছে, তার বিষয়টা হয়েছে এমন যে দেখো, এখন একটা পুষ্টিকর খাবার। আমি হয়তো তোমাকে বলতে পারি খাবারটার পুষ্টি, গুণাগুণ এবং ভালো বিষয়াদি, তাহলে খাবারটা খাবার প্রতি তোমার একটা আগ্রহ জাগবে। তুমি খাবে, তুমি পুষ্টি পাবে এবং তোমার ভালো লাগবে। আমি করলাম কি? আমি জিনিসটা খেয়ে-টেয়ে সবই মানে আমি খেয়ে-টেয়ে তারপর তোমাকে বললাম যে, "হ্যাঁ, এটার টেস্টটা এমন, 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 এমন লেগেছে।" তো তুমি তো এটার মজা পাইলে না। পুষ্টিও তো তোমার গায়ে গেল না। এটাই হলো শিক্ষার একটা বিকৃত অবস্থা, যেটা আমাদের দেশে হয়। গলাধঃকরণ করানো। মনে হতে পারে এটা কি শুধু এই কোচিং সেন্টারে হচ্ছে বা অনলাইন এডুকেশনে হচ্ছে, না। এটা অনেক আগে থেকেই ছিল। চলো আমরা দেখি। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই। এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি। আচ্ছা, বিদ্যা মানে দেয়ার যেমন অভাব নাই, আমাদের আবার হচ্ছে মানে দেখা যায় যে এই দাতাকর্ণের কথা বলছি, দাতাকর্ণ একটা পৌরাণিক চরিত্র। আমরা দাতাকর্ণকে নিয়ে একটু কথা বলবো একটু পরে। আমরা আমাদের ছেলেদেরকে সেই যারা বিদ্যাদাতা তাদের কাছে দিয়ে ধরায় দিয়ে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। মানে দান তো গ্রহণ সাপেক্ষ। আমি তো তোমাকে শুধু দান করলেই হলো না, তোমার তো এই দানটা গ্রহণ করতে হবে, নাইলে কেমন হবে? অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। দাতার মুখের দিকে চেয়ে আমরা গ্রহিতার কথাটা ভুলে যাই, আসলেই ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহলটা জাগিয়ে তুলতে পারেন, কিংবা তার বুদ্ধিবৃত্তিটাকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। মনোরাজ্যের ঐশ্বর্য বলতে বোঝাচ্ছে ধরো জ্ঞান বিজ্ঞানের কত কিছু আছে, তাই না? সেগুলো পড়া, সেগুলো জানা, এগুলোর সন্ধান দিতে পারে। তার জ্ঞান পিপাসাকে মানে কোনো কিছুকে শেখাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু করতে পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন বা জাগিয়ে তোলেন এবং তার অন্তর্নিহিত মানে ভেতরের সকল প্রচ্ছন্ন শক্তিকে মানে যে শক্তিগুলা ভেতরে আছে কিন্তু শক্তিগুলো প্রকাশিত হচ্ছে না, সেগুলোকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র। গুরু উত্তর সাধক মাত্র। তার কারণ কি হচ্ছে? বিদ্যার সাধনা আল্টিমেটলি শিষ্যকে নিজেরই করতে হচ্ছে এবং শিষ্যর নিজেরই করতে হবে বিদ্যার সাধনা। কাজেই আ শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে ব্যাদরা ছেলে, মানে একটা ছোট বাচ্চা যদি খাইতে না চায়, সে যে ব্যাদরা, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মানে ছাইড়া দে, মাথা নাড়তে থাকে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, "আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক, আরেক ঢোক, আরেক ঢোক।" মায়ের উদ্দেশ্য ভালো, এটা সত্য। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও কোনো সন্দেহ নাই যে এই বলা কওয়ার ফলে মা আসলে নিজের ছেলের যকৃতের মাথাটা খায়। মানে লিভারের মাথাটা খায়। মানে এভাবে জোর জবরদস্তি করে খাওয়ায় আল্টিমেটলি সে ক্ষতি করতেছে, ভালো করতেছে না। এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। মায়ের মরা মুখ দেখার কথা বলতেছে আল্টিমেটলি সে নিজেই তার সন্তানকে মরার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে। ইনফ্যান্টাইল লিভারে গতাশু কি? ১ম এ আমাদের দেখতে হবে ইনফ্যান্টাইল লিভার কি? একটা বাচ্চার লিভার। গতাশু মানে ওটা একদম নষ্ট হয়ে গেছে। সেটা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। আত্মার মৃত্যুগুলো হয় কিভাবে? অনেক, অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে অনেক সময় আসে বা স্কুল কলেজের এই চক্করে পড়ে শেষ। তো ওই পরে আটপৌরে হয়ে যায় বা সর্বসাধারণদের তালিকায় পড়ে যায়। তোমরা তোমাদের নিজেরাই নিজেদের অনেকের জীবনের সাথে মিলাইতে পারবা। সো এটার কথাই তিনি বলছেন। আমরা কিন্তু এই আত্মা অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক। মানে আমাদের এটা হচ্ছে তোমার কোনো ইয়াই নাই। মানে ভীত হওয়া দূরে থাক। আমরা এটা নিয়ে কোনো বদারই করি না। এই আত্মা যেভাবে মারা যাচ্ছে। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে ফরাসি মানে ফ্রেঞ্চ একজন বলেছিলেন একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতটাই খারাপ ছিল
যে সেই সময় যারা ব্যাক বেঞ্চার ছিল তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। অর্থাৎ যারা পাস করতে পারে নাই বা চায় নাই তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। কারণ শিক্ষা ব্যবস্থায় যারা ছিল তাদেরকে পঙ্গু বানায় ফেলছিল শিক্ষা ব্যবস্থা। এর কারণ হ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। কারণ ওই শিক্ষাটা নষ্ট করে দিচ্ছিল মানুষজনকে। তাই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। কৃতকর্মা মানে যারা বড়, বড় কাজকর্ম করেছিল সেসব লোকদের কথা বলছে। সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই। তবু আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। আমি একটু তোমাদের কাছ থেকে ১ টা মিনিট বিরতি চেয়ে নিচ্ছি। আমি চলে আসছি ২ মিনিটের মধ্যে। সরি হ্যাঁ, আমি আবার আসলাম। আমার শরীরটা এখনো পুরোপুরি ভালো না। আমি তোমাদের কাছে আগেই একটু বলে নিলাম যে আমি এরকম একটু ১-২ মিনিটের ব্রেক নিয়ে গিয়েছিলাম। আচ্ছা। এর জুড়ি আরেকটা ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। আচ্ছা আমরা কি দেখি? এদেশে একদল বাজিকর আছে। বাজিকর কি? বাজিকর মানে হচ্ছে জাদুকর। যারা কি করে বন্দুকের গুলি থেকে আরম্ভ করে কামানের গোলা পর্যন্ত গিলতে পারে। তারপর একে, একে সবগুলো উগলে দেয়। এরকম জাদুকর আছে, আগে দেখা যেত। এখন যদিও দেখা যায় না। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে কিন্তু এটা একটা প্রাণান্ত ব্যাপার। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য, মানে এই যে এরকম একটা তামাশা দেখানো বা এই জাদু দেখানো, তেমনি অপকারী, খুবই খারাপ এটা তার জন্য। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। জীর্ণ মানে হচ্ছে হজম। সে তো আল্টিমেটলি এগুলো হজম করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরু দত্ত মানে গুরুর দেওয়া নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধঃকরণ করে গিলে পরীক্ষালয়ে তা উদগীরণ করে দেয়, মানে বমি করে দেয়। এজন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আচ্ছা চলো এখন আমরা একটা রিসেন্ট একটা আহ, বিষয়ের কথায় আসি। আমাদের দেশে হচ্ছে যেমন গত কয়েকদিন ধরে জনজীবনের রীতিমতো একটা বিশৃঙ্খল বা একটা অস্থিতিশীল অবস্থা চলছিল। রেল লাইন বন্ধ থেকে শুরু করে গুলশান মহাখালীর মতো প্রয়োজনীয় একটা সড়ক আটকে দেওয়া, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর দাবিতে। আচ্ছা ঠিক আছে, শিক্ষার্থীরা দাবি করেছেন। দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝেছেন এবং সেটা কি সিদ্ধান্ত নেবে না দেবে এটা এটা তাদের ব্যাপার। আচ্ছা, এখন আমরা এই কথাতে আসি যে আমি বিশ্ববিদ্যালয় হলো কিনা হলো ওটা পরে, ওটা তুমি বাদ দাও। দেশে বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা কত? অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে। শেখ হাসিনার আমলে কিন্তু অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি চালু হয়েছে যেগুলো আমরা জানিও না। অনেকের নাম ওগুলার গুচ্ছতে দেখা যায়। আবার তোমার আমি
আ প্রাইভেট ইউনিভার্সিটির কথাও যদি বলি, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির তো সংখ্যার শেষ নাই। এখন আমার কথা হচ্ছে যে এত গ্র্যাজুয়েট যে তৈরি হচ্ছে, এদেরকে তুমি কোথায় চাকরি দিবা? কোথায় চাকরি দিবা? আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এত সংখ্যায় আছে, এখান থেকে যে অনার্স পাস কোর্স করে শেষ করতেছে মানুষ। হ্যাঁ, আমার ছেলে বা আমার বড় ভাই মাস্টার্স পাস, অনার্স পাস। ভাই, যে অনার্স মাস্টার্স পাস করে যদি তুমি তোমার সেই বিদ্যাটাকে ব্যবহার করার কোনো সুযোগ না পাও, সবসময় যে তোমার যোগ্যতা নাই তা না। যোগ্যতা থাকার পরেও এখানে পর্যাপ্ত জায়গা নাই যে তুমি চাকরি করবা। তো তখন তাহলে লাভটা কি? তার চেয়ে যদি তুমি টেকনিক্যাল কোনো কিছু শিখতা, কারিগরি কোনো কিছু শিখতা, মানে ভোকেশনাল, সেটা হতে পারে অটোমোবাইলস এর কাজ, সেটা হতে পারে তুমি যদি মোবাইলের মেকানিক, সেটা হতে পারে যেকোনো কিছু। ওগুলা যদি তুমি শিখতা, তাইলে অন্তত তোমার দ্বারা আরো অনেক ভালো কিছু করা পসিবল হইতো। কিন্তু আমাদের এখানে এই যে ডিগ্রি নির্ভরতার একটা বিষয় বা এটাকে অনেক বড় করে দেখা, এইটা আসলে খুব ফ্রাস্ট্রেটিং বিষয়। খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে স্বশিক্ষিত হবার সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তিটা পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে মানে একদম পিষে বের হয়ে আসে, তার নিজের বলতে আর কিছু থাকে না। যদি না তার প্রাণটা অনেক বেশি কড়া না হয়, কই মাছের প্রাণের মতো না হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকত কেমন কঠিন প্রাণের লোক আছে, যারা এই ধরনের শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও তাদেরকে একেবারে হত্যা করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে এ স্থানে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে মানে নিজের স্বচ্ছন্দ মনে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি আগেও বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। তো অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? ওকালতি মানে কি? যখন হচ্ছে মামলাতে যে উকিল যেই কাজটা করে, এটাকে বলা হয় ওকালতি। উকিলের কাজটা মানে অ্যাডভোকেসি, অ্যাডভোকেট যে কাজটা করে। বিশেষত প্রাচীন নজির। প্রাচীন নজির মানে কি? মানে হচ্ছে যে যেগুলা বলছেন এগুলো তো পুরানো কথাবার্তা। বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্মে মানবজাতি ২ ভাগে বিভক্ত। যারা কেতাবী আর এক যারা তা নয়। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন ২ বাধ্য হয়ে। অর্থাৎ পেটের দায়। কারণ আমরা ধরেই নিয়েছি যে আমরা পড়াশোনা করে কি করব? আমরা একটা ভালো চাকরি পাবো। আচ্ছা, ভালো চাকরি পাবার স্বপ্ন দেখাটা খারাপ নয়। পড়াশোনার মাধ্যমে মানুষের পেটের জন্য ভালো হয়। এটা ট্রু। কিন্তু শুধু সেটাকে একমাত্র অবলম্বন বা একমাত্র কিছু একটা ধরে নেওয়া, এটা তো আসলে ভালো দেখায় না। সেইজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। সাহিত্য তো সাক্ষাৎভাবে মানে পেট ভরায় না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তুষ্টিটা থাকে না। তাই একমাত্র উদরপূর্তিতে মানে পেট ভরাতে মানুষের সম্পূর্ণ মনের তুষ্টিটা আসলে হবে না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি মানে পেটের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। কিন্তু একথা আমরা সকলে মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্যই সকলেরই কর্তব্য মানে পেট বাঁচানো। কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয় মানে তোমার আত্মাটাকে রক্ষা করা। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। সাহিত্য চর্চার আনন্দ থেকে যে বঞ্চিত হওয়া সেটার মানে আসলে কি? জাতির যে জীবনী শক্তি ওইটা হ্রাস করা, ওইটাকে কমিয়ে ফেলা। অতএব কোন নীতির অনুসারী
তা কর্তব্য হতে পারে না। অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, সে অবশ্য আমাদের দোষ নয়। কাব্যামৃত মানে কি? কাব্যকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন লেখক, যে কাব্য এতই ভালো, এতই মজা পড়তে। সেটা আমাদের দোষ নয়। ওখানে যে আমাদের আমাদের অরুচি ধরেছে, আমাদের শিক্ষার দোষ এটা। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করব। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন মানে মনে খুশি করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হইনি। কারণ আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি, তখন খালি কোমল সুরে আলাপ করার চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। এটার মানে কি? কোমল সুরে আলাপ করা মানে হচ্ছে সফটলি কথা বলা, কড়ি লাগানো মানে হচ্ছে খুবই কর্কশ ভাবে কথা বলা। অনেকের কাছেই হয়তো ভালো লাগে নাই, কারণ আমাদের নিজেদের দুরবস্থার কথা বলতে গিয়ে সবসময় আমরা কোমল ভাবে বলতে পারি না। মাঝে মধ্যে এটাকে অনেক হার্শলি, অনেক কঠিন ভাবেও প্রকাশ করতে হয়। এটাই তিনি বলেছেন। আমি বলছিলাম যে আমরা এখানে, দাঁড়াও বলছি, হ্যাঁ, দাতাকর্ণ, দাতাকর্ণের কথা বলছিলাম। এটা হচ্ছে কুন্তির পুত্রকে বলা হয় দাতাকর্ণ, পৌরাণিক একটা চরিত্র যার নামটা আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে? মানে মোট কথা যে আমাদের এই বিদ্যা দান করার মতো মানুষের অভাব নাই সেই দাতাকর্ণের মতো। কিন্তু বিদ্যা গ্রহণ করাটা তো একটা বিষয়। গ্রহণ না করলে দান করে লাভ কি? তো এই হলো গিয়ে আমাদের বই পড়া। আমি একটু চ্যাটটা ওপেন করি। মাহমুদুল্লাহ একটু কাইন্ডলি চ্যাটটা ওপেন করো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা একটু প্রশ্নটা করো। আর যদি হচ্ছে তোমাদের মনে প্রশ্ন না থেকে থাকে তাহলে তো নাই। বা প্রশ্ন পরে জাগলে তোমরা গ্রুপেও করতে পারো। আমার কথা বলতে আসলে কষ্ট হচ্ছে। বুঝছো? আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমি তোমাদের ক্লাসটা অনেক ইফোর্ট দিয়ে নিতে পারলাম না। কিন্তু গল্প না রে বাবা, এটা প্রবন্ধ, হ্যাঁ? একজন বলল বড় হয়ে উদ্যোক্তা হতে চাই। এটা কি খারাপ কিনা? এটা খারাপ হবে কিনা? এটা অনেক, অনেক ভালো। মাহমুদুল্লাহ কোথায় পানি নিয়ে? ওর তো কোনো খোঁজ খবর নাই। সরাস, সরাস কি? সরাস কোথায় আছে এমনিতে? সরস মানে হচ্ছে রস আছে আরকি ওইটাতে। বা ওইটা দিয়ে হচ্ছে অনেক ভালো, অনেক ইন্টারেস্টিং এমন আরকি। আচ্ছা, অনেকদিন পরে আমাকে দেখেছে ভালো লাগছে একজন বলছে। আচ্ছা, এটার মূল ভাবটা হচ্ছে ওটাই, বই পড়া প্রবন্ধের, যে আমাদেরকে বই পড়তে হবে। সাহিত্যের প্রতি আমাদেরকে নজর দিতে হবে। যদি আমরা প্রকৃত অর্থে শিক্ষিত হতে চাই এবং নিজেদের পাপ পঙ্কিলতা, কলুষতা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে সাহিত্য পড়তে হবে। এটাই। ঠিক আছে। সদুপায় মানে ভালো উপায়। ঠিক আছে? হুম। প্রত্যক্ষ পরোক্ষ বিষয়টা হচ্ছে, প্রত্যক্ষ মানে হচ্ছে একদম চোখের সামনে এমন। পরোক্ষ যে একদম ডিরেক্ট না, কিন্তু ইনডিরেক্ট ভাবে এটাকে বলা হয় পরোক্ষ। ন্যস্ত মানে তার উপর দেওয়া হয়েছে দায়িত্ব, এরকম। বাজিকর মানে হচ্ছে জাদুকর, এখানে বুঝিয়েছে। উদ্বাহ মানে একদম উপরের দিকে চেয়ে আছি হাত পেতে, এমন আরকি। ডেমোক্রেসি বলতে তো আসলে আমরা বাংলা অনুবাদ করলে বোঝায় গণতন্ত্র। গণতন্ত্র কি চায়? গণতন্ত্র চায় সবাই সমান অধিকার পাবে। কিন্তু এখানে এখন যেটা চায় মানুষ, সবাই নিজের মতো করে বড় হতে চায়। কেউ এই অধিকারটা নিয়ে চিন্তিত না। তাহলে কি হচ্ছে? আল্টিমেটলি না কেউ পাচ্ছে অধিকার, না হতে পারছে বড়। উপাদেয় মানে হচ্ছে ধরো এটাই এটার জন্য পারফেক্ট। যেমন আমি যদি বলি যে ওর জন্য এই খাবারটাই উপাদেয়, এমন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি এখন চলে যাই হচ্ছে আমাদের কপোতাক্ষ নদে। একটু চ্যাটটা অফ করে নাও, হ্যাঁ? এই ছবিটা আসলে আমি নিজে তুলেছিলাম। এই ছবিটা আমি বছর ১.৫ আগে গিয়েছিলাম সাগরদাঁড়িতে। আমি আজকে বলব যে ক্লাসটা শেষ করে শিখবো জিতবো গ্রুপে একটু সার্চ করে দেখো। আমার একটা ভিডিও পাবা ১-১.৫ বছর আগে। যেখানে হচ্ছে আমি কপোতাক্ষ নদের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম। সো এই ভিডিওটাতে দেখতে পাবা। যাই হোক, এই হচ্ছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের। এটাও আমি নিজে তুলেছিলাম ছবিটা। এটা হচ্ছে মধুপল্লী যে জায়গাটাকে বলা হয়। তো সেখানেই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই মূর্তিটা রয়েছে। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বেশি কথা বলব না। শুধু এটাই বলব
ইংরেজি সাহিত্যে এবং সংস্কৃতির প্রতি তার এতটাই অনুরাগ ছিল যে তিনি যদিও ছিলেন একজন হিন্দু, মধুসূদন দত্ত 1883-43 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামে প্রথমে মাইকেল এটা তিনি যোগ করেন। আর তিনি যেটা করেছেন যে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট তিনি প্রবর্তন করেছেন। অমিত্রাক্ষর ছন্দ আর সনেট তিনি প্রবর্তন করেছেন। এটা মধুপল্লীর ভেতরে ঢুকলেই দেখা যায়। এটা লেখা দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল সাগরদারি কপোতাক্ষ তীরে জন্মভূমি। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেটের প্রবর্তন করেন। সনেট কি? সনেট হচ্ছে যেখানে আমরা পাই 14টা অক্ষর এবং 14টা লাইন। এভাবেই সনেট লেখা হয়। খুব কঠিন কিন্তু জিনিসটা লেখা। তো বাংলা ভাষায় এটা প্রথম ইন্ট্রোডিউস করেন কে? মধুসূদন দত্ত। চলো আমরা আমাদের কবিতাতে চলে যাই। আমাদের এখানে একটা জিনিস একটু জানতে হবে যে সনেটের মধ্যে ২টা বিষয় থাকে। এই তাত্ত্বিক বিষয়গুলো না জানলে তোমরা আল্টিমেটলি বুঝবা না। একটা হচ্ছে প্রথম অংশটাকে বলা হয় ভাবের প্রবর্তনা। পরের অংশটাকে বলা হয় ভাবের পরিণতি। এখন ভাবের প্রবর্তনা আর ভাবের পরিণতি কি? ভাবের প্রবর্তনা হচ্ছে যে যেই বিষয়টা বলা হচ্ছে, যেটা নিয়ে কথা বলা হচ্ছে, ওটা নিয়ে একটা আবেশ সৃষ্টি করা। এটাকে বলা হয় ভাবের প্রবর্তনা। তারপরে সেটার পরিণতি। যেমন এখানে আমরা দেখতে পাই এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন ফ্রান্সে বসে, ফ্রান্সের ভার্সাই শহরে বসে। কপোতাক্ষ নদটা কোথায়? এটা হচ্ছে তোমার ধরো ওইদিকে যশোরের সাগরদাঁড়ির ওখানে। যদিও এখন এটা প্রায় মানে একটু নোংরা হয়ে গেছে, মারা গেছে নদীটা, অনেকটুকুই ধ্বংস হয়ে গেছে। সরি নদীর নদটা। এটা ওই মাথাভাঙা নদী, শিবসা নদী এগুলোর সঙ্গে এটার কানেকশন আছে। সো কপোতাক্ষ নদ উনি যখন লিখেছেন এই কবিতাটা উনি তখন ফ্রান্সের ভার্সাইয়ে। উনি অলরেডি বিদেশি সাহিত্যে চলে গিয়েছিলেন। তিনি বই লিখেছিলেন 'ক্যাপটিভ লেডি' হুইচ ওয়াজ আ সুপার ফ্লপ। তার ইংরেজি বই কেউ পড়ে নাই। এবং নানা কারণে তিনি যে ইংরেজি সাহিত্যের প্রতি এত অনুরাগ দেখিয়েছেন, তিনি সেখানে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে আত্মনিয়োগ করেন এবং এই জন্মভূমির প্রতি তিনি তার ভালোবাসাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তো তার এখানে আমরা যেটা দেখতে পাই ১ম ৮ চরণে, ১ম ৮ টা চরণে মূলত এই ভাবের প্রবর্তনাটা আমরা দেখতে পাই। ১ম ৮ লাইনে যেটাকে বলা হয় অষ্টক বা অক্টেভ। সেই অষ্টকে আমরা দেখতে পাই এই কপোতাক্ষ নদকে নিয়েই তিনি নানা রকমভাবে স্মৃতিকাতর হচ্ছেন। তিনি তার যেই স্মৃতিগুলো রয়েছে কপোতাক্ষ নদের সঙ্গে সেগুলো রোমন্থন করছেন। যে এমন ছিলাম, আমাদের শৈশবটা কত সুন্দরই না ছিল। তুমি বয়ে চলতে এভাবে, সেই শব্দ আমার কানে আসলে যেন আমার মানে এত সুন্দর ছিল তোমার সাউন্ডটা, এত ভালো এরকম ভাবের প্রবর্তনা। এরপরে আসছে ভাবের পরিণতি। শেষ ৬ লাইনে। এটা হচ্ছে ১ম ৮ লাইন অষ্টক। এরপরে শেষ ৬ লাইন যেটাকে আমরা বলছি ষষ্ঠক বা ইংরেজিতে সেস্টেট। সো ষষ্ঠকের মধ্যে কি হয়? ষষ্ঠকের মধ্যে এই ভাবটার একটা পরিণতি। ঠিক আছে আমি তো বললাম যে we had a wonderful time. এত সুন্দর তোমার সঙ্গে আমার অনুভূতি ছিল, এটা ছিল সেটা ছিল। পরিণতিতে সে তখন বোঝে আচ্ছা আমাদের কি আর কখনো দেখা হবে? আমার কি আর ওই সৌভাগ্যটা হবে? তোমাকে আমি একটা বার শেষবারের মতো দেখব জীবনে। আমি এখানে একটা বিষয় রিলেট করতে পারি। জীবনানন্দের একটা কবিতার। যাই হোক, সেই কবিতার দিকে না যাচ্ছি। ফিলোসফিটা হচ্ছে এমন যে, ধরো তোমার সঙ্গে আমার একদিন দেখা হবে, তাই না? তোমার সঙ্গে আমার ওটাই আমাদের শেষ দেখা। এরপর আমাদের আর কোনদিন দেখা হবে না। কিন্তু আমরা তো সেটা জানিও না। তুমি তোমার জীবনে অলরেডি কত মানুষের সাথে তার শেষ দেখাটা কিন্তু করে ফেলেছো। হয়তোবা তুমি বেঁচে থাকবে না বা সে বেঁচে থাকবে না। মানে জীবনে অনেকের সঙ্গে তোমার অলরেডি শেষ দেখা হয়ে গেছে। অনেকে তো আছে ঠিক আছে যার তুমি জীবনে ধরো একবার ওই বাসওয়ালার সাথে দেখা হয়েছিল আর জীবনে হয়তো কোনোদিন দেখা হবে না। এটা না। ধরো এমন মানুষ যে যার স্মৃতি তোমার মনে থাকবে তুমি আরো ৩০ বছর ৪০ বছর বেঁচে থাকলেও। কিন্তু তোমার সাথে তার শেষ দেখা হয়ে গেছে। তো আমরা যে জানি না এটা হচ্ছে মানে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট। যদি আমি জানতাম যে আমার মায়ের সাথে আমার শেষ দেখা কবে, আমার ভাইয়ের সাথে কিংবা আমার কোন প্রিয় বন্ধুর সাথে আমার শেষ দেখা কবে, তাহলে এটা আমাকে কত কষ্ট দিত মানসিকভাবে, প্রতিটা মানুষকে। তুমি যদি জানতা যে ধরো তুমি দেখতে আসছো। মানে ধরো তুমি আসছো শিখো ক্যাম্পাসে গুলশানে। আমার সাথে তোমার দেখা হলো, অনেক কথাবার্তা হলো যে, "ভাই আপনার ক্লাস অনেক দেখছি অনলাইনে এসে।" আমরা, "হ্যাঁ, তোমাদেরকে খালি অনলাইনেই ক্লাস করাই বাস্তবে দেখা হয়নি।"
কিন্তু যদি আমরা জানি যে ওইটাই আমাদের শেষ দেখা, এরপরে আর দেখা হবে না। এটা কেমন? যেমন ধরো একজন ফাঁসির আসামি, তাকে কিন্তু অনেক পরে জানানো হয়। বাইরের সবাই জানে যে তার ফাঁসি হবে। তাকে ধরো এর কয়েক ঘন্টা আগে জানানো হয় যে আজকে রাতে তার ফাঁসি হবে। তারপরে যেমন তার কাছে কিছু শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয়। সে কি করতে চায়? সে কি খাবার খেতে চায় জীবনে, যেটা শেষ খাবার খাবে? কিংবা সে তার আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে দেয়। কারণ এটা তো শেষ দেখা। এরপর তো তাকে ফাঁসি দেওয়া হবে। এখন এই পরিণতির মাঝেও আমরা দেখি এমন, যেখানে ১ম ৮ লাইনে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে নিয়ে তার যে স্মৃতিগুলো, সেগুলো তিনি বলছেন। স্মৃতিকাতরতা, স্মৃতিকাতরতার আবরণে তার যে দেশপ্রেম, সেগুলো দেখতে পাচ্ছি। আর ভাবের পরিণতিতে যে শেষ ৬ লাইনে যে তিনি আসলে ডাউট দিচ্ছেন বা তিনি কনফিউজড হচ্ছেন বা তিনি নিজে ঠিক সিওর না যে কি করবেন। যে আদৌ কি আমাদের আর দেখা হবে? আদৌ কি আমরা আর একসাথে আমাদের আর কি কখনো সেভাবে আ মানে আ এই আমার সেই সাগরদাঁড়িতে যাওয়া হবে? সেভাবে কি সময় যাবে? এগুলোর কথাই তিনি বলেছেন। চলো আমরা এবারে কবিতাটাতে চলে যাই। এখানে অনেক unknown ওয়ার্ডস আছে। আর এই মাইকেল মধুসূদন দত্তকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে বাঙালি কবি বললেও ভুল বলা হয় না। উনি বাংলাদেশী ঠিক আছে। উনি যেই সময় ছিল ওই সময় তো আসলে বাংলাদেশের জন্ম হয় নাই। তো বহুত আগের কথা। উনি যেই সময়টা ধরো তখন হচ্ছে ওই ব্রিটিশ কলোনির টাইমে। মাইকেল মধুসূদন দত্ত যেই কবিতা লিখে গেছেন, এটা আসলে বলাই বাহুল্য। কিন্তু আমি যদি তার মৃত্যুর কথা বলি, নানা ব্যক্তিগত সমস্যা এবং অনেক অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির ছেলে তিনি ছিলেন। তার বাবা ছিলেন অ্যাডভোকেট, চাচা ছিলেন অ্যাডভোকেট, ওই সময়কার অ্যাডভোকেট। জাজের অ্যাডভোকেট, অনেক ধনী ঘরের সন্তান ছিলেন। পরবর্তীতে যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, বাবার সাথে তার সম্পর্কটা ছিন্নই হয়ে যায় বলতে গেলে। এবং নিজেও জীবনে খুব একটা কিছু করতে পারেন নাই অর্থনৈতিকভাবে এরকম সমৃদ্ধিশালী হবার মতো। জীবনের শেষ অবস্থায় ঋণে জর্জরিত হয়ে হাজারটা ঋণের বোঝা মাথায় নিয়ে দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়ে সালটা চলো আমরা একটু দেখি। সালটা ছিল কবে? সেটা ছিল ১৮৭৩ সালে। ১৮৭৩ সালে কলকাতা মেডিকেল কলেজে বেডে অনেকটা বিনা চিকিৎসায় এই প্রবাদ পুরুষ মৃত্যুবরণ করেন। ওখানেই মারা যায়। কলকাতা মেডিকেল কলেজে। আমাদের ঢাকা মেডিকেল কলেজের মতোই অবস্থা। কোনো ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজের চেয়েও বিশ্রী। কলকাতা মেডিকেল কলেজের বিছানায় একটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন এইরকম একটা মানুষ, যে বাংলা সাহিত্যে এক পিসি হয়। মাইকেল মধুসূদন দত্ত। বিনা চিকিৎসায় ঋণে জর্জরিত হয়ে এই ছিল মধুসূদন। চলো চলে যাই কবিতাতে। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিররে। সতত মানে হচ্ছে সবসময়। সতত হে নদ তুমি পরমোর মনে। নদকে বলছে যে তোমার কথা সবসময় আমার মনে পড়ে। সতত তোমার কথা, সতত মানে সবসময় তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে মানে কি? বিরলে বলতে মূলত বোঝানো হচ্ছে নির্জনে, না যখন আমি একাকী থাকি সব সময় আমি তোমার কথা ভাবি। সে কোথায় আছে? সে আছে ফ্রান্সে। ফ্রান্সের ভার্সাই শহরে। সতত চেমতি লোক নিশার স্বপনে শুনে মায়ামন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। সতত মানে সবসময়, যেমতি মানে যেমন করে, লোক মানে মানুষজন, নিশার স্বপনে, নিশা মানে রাত, স্বপন মানে তো স্বপ্ন, মানে রাতের বা স্বপ্নে, সেটা বলতে পারি যে রাতের স্বপ্নে বা ঘুমের ঘরে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নে শোনে মায়ামন্ত্রধ্বনি। মায়ামন্ত্রধ্বনি বলতে মূলত বোঝাচ্ছে ধরো জাদু মন্ত্র, বা এখানে বোঝাচ্ছে মূলত অলৌকিক বিষয়াদি। স্বপ্নে আমরা এমন দেখি না, এই আমি আছি ঢাকায়, ওই চলে গেলাম মাদারীপুর, ওই চলে গেলাম লন্ডন, এমন দৌড়াইতেছি, হঠাৎ আমি রিক্সা চালানো শুরু করে দিলাম, রিক্সা চালাতে চালাতে কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে রিক্সা চালাইলাম, সমুদ্রের উপরে রিক্সা চালানো স্টার্ট করে দিল। এগুলো তো দেখতে পারি আমরা স্বপ্নে। তো মানুষ যেমন এরকম উদ্ভট জিনিস দেখে স্বপ্নে, তব কলকলে সেইভাবে তার কলকল ধ্বনিটা, কপোতাক্ষ নদের বয়ে চলার যে ধ্বনিটা, এই তোমার কলকল ধ্বনিতে তব মানে তোমার জুড়াই, এই কানটা জুড়াই আমি ভ্রান্তির ছলনে।
ভ্রান্তির ছলনে মানে কি? ছলনে মানে তো ছলনায়। ভ্রান্তি মানে ইলিউশন, যেটা ঘটে নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঘটেছে। কারণ আল্টিমেটলি আমি আছি ফ্রান্সাইয়ে, তুমি আছো যশোরের সাগরদাঁড়িতে। আমি কিভাবে ফ্রান্সে বসে আসলে তোমার কলকল বয়ে চলার ধ্বনি শুনতে পাবো? এটা তো বাস্তবিকভাবে হতে পারে না। কিন্তু আমি এই ইলিউশনটা যেন দেখতে পাচ্ছি বা রিয়ালাইজ করতে পারছি। তাই তব কলকলে ওই কলকল সাউন্ডটাতে জুড়াই, এই কানটা জুড়ে আমি ভ্রান্তির ছলনে একটা ইলিউশনের মতো এটা আমি যেন এটা দিয়ে আমার মনটাকে আমি জুড়াই। তারপর বলছে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর একটা লাইন পর্যন্ত আমরা পাবো যেখানে এই ভাবের প্রবর্তনা। তো যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, তিনি পৃথিবীতে অনেক জায়গাতে অনেক রকম নদ দেখেছেন। কিন্তু এ স্নেহের তৃষ্ণা, কিন্তু কোন নদই তার তৃষ্ণা মেটাতে পারে না। কপোতাক্ষ নদ যেভাবে তৃষ্ণা মেটায়, কারণ এর সঙ্গে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা জড়িয়ে আছে। চলো এটার একটা উদাহরণ দেখা যাক। এটার উদাহরণটা হলো, যেমন এখন আমার কাছে ধরলাম পকেটে টাকা আছে, আমি হয়তোবা একটা ভালো রেস্টুরেন্ট থেকে ভালোভাবে কোনো কিছু কিনে খেতে পারি। দেখো, আমার দাদি, যেই ভদ্রমহিলা, আমি যখন গ্রামে যেতাম, মারা গেছেন তিনি। তিনি মাসকালাই ডাল রান্না করতেন এবং ওই মাটির চুলায় আমার জন্য অল্প বিস্তর যতটুকুই যা ছিল তার সামর্থ্যে তরকারি এটা সেটা রান্না করতেন বা একটা ডিম ভাজিই করে দিতেন। ওটার মধ্যে যে ভালোবাসা আছে, সেটা যদি আমি একটা 5 স্টার হোটেলে গিয়েও খাই, 5 স্টার হোটেলে কি আমাকে ওই ভালোবাসাটা দিতে পারবে? ওইটা তো দিতে পারবে না। ওটা তো অমূল্য। ওই ভালোবাসাটা তুমি টাকা দিয়ে পারবা না পে করতে। যেমন ধরো, আমি আমার মায়ের সাথে আমার যখন এখন আমার ভাতিজার রিলেশনশিপটা দেখি, যে নাতি-নাতনির প্রতি যেই ফিলিংসটা দাদা বা নানার, এটা হলো আসলে একটা মানে এটার সাথে কোনো কিছুর তুলনা যায় না। এবং কারণ এখানে কোনো বিনিময়ের কোনো কিছুও নাই। এটা মানে তার যেন কোনো দোষও চোখে পড়ে না নাতি-নাতনির। তো আমি বললাম যে, ধরো এখন এইটা কি ও টাকা দিয়ে কখনো কিনতে পারবে? ওর এই শৈশবটা কি ও নিতে পারবে? যে আমার বাবা-মা তো বয়স্ক হয়ে গেছেন। আল্লাহ তাদেরকে যে কয়দিন হায়াত রেখেছেন। তো ও হয়তোবা বড় হবে একসময় আমার সন্তানের মতো ও, যদি আমার ভাতিজা। তো এখন ধরো একসময় বড় হবে। তো ও এই ফিলিংসটা বা এই স্নেহের যে তৃষ্ণাটা, এইটা তো কোনো কিছু দিয়ে ফিল ইন করে দিতে পারবে না ওকে কেউ। ও যাই হোক, ও জীবনে যত বড় পজিশনে যাক, যত বড় লোক হোক, যাই করুক, এটা কোনোভাবেই তো এটা করতে পারবে না। এমন একটা তুলনাই তিনি এখানে দিচ্ছেন। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে একটা মায়ের বুকে যেভাবে তার মানে মায়ের স্তনে যেভাবে এই দুগ্ধ বয়ে যায়, সেটাই বলছে যে জন্মভূমি স্তনে তুমি হচ্ছ সেই দুগ্ধ স্রোতরূপী। সেই যেন তুমি তোমার এই জল, এই যেন দুধের স্রোতের মতো এই যেন বয়ে চলছে। এবং ওই মাতৃ দুগ্ধ, যেটা একটা শিশুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার, মানে এটার চেয়ে ভালো খাবার হতে পারে না একটা শিশুর জন্য। তেমনি তুমিও হচ্ছ এই আমাদের মতো মানুষদের জন্য, মানে তোমার এই সন্তানদের জন্য যেন তুমি সেই মাতৃদুগ্ধের মতোই পবিত্র। এইবারে আমরা দেখতে পাই অষ্টক, এর পরে ষষ্ঠক। এখানে কি? এখানে হচ্ছে ভাবের পরিণতি। হ্যাঁ, এতক্ষণ আমরা ভাবের প্রবর্তনা দেখেছি, এবারে আমরা দেখব ভাবের পরিণতি। আর কি হবে দেখা? আর কি দেখা হবে? যতদিন যাবে। এখন কনফিউশন দিচ্ছে যে আর কি আমাদের দেখা হবে? প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর্তু। কি বোঝাচ্ছে এটা? বোঝাচ্ছে কপোতাক্ষ নদ হচ্ছে প্রজা। রাজরূপ সাগরেরে। তাহলে এখানে সাগরকে, সাগর হচ্ছে এখানে রাজা। প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর তুমি। এখানে কর হিসেবে কি দিত? কর হিসেবে এখানে দিত বাড়ি। বাড়ি মানে হচ্ছে পানি। তার মানে পানিটাকে হচ্ছে এখানে কর হিসেবে দিত। কিভাবে এটা বলছে? কারণ সব নদী মেশে সাগরে, সেটা নদ হোক নদী হোক। তাই কবির কল্পনায় যে তুমি নিজে একজন প্রজা, সাগর হলো গিয়ে রাজা, এবং রাজাকে যেহেতু প্রজা কর দেয় বা ট্যাক্স দেয়, সো তুমি হচ্ছ ট্যাক্স হিসেবে দিতে তোমার এই জলটুকু বা পানিটুকু। এটার কথাই বলছে প্রজারূপে। কপোতাক্ষ নদ হচ্ছে প্রজা, রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি, মানে পানিকে তুমি কর হিসেবে দিতে। বাড়ি মানে পানি। এ মিনতি রিকোয়েস্ট গাবে বঙ্গজ জনের কানে।
মানে যারা বাংলার মানুষ তাদের কানে যে গাইবে, শখে সখা রীতে নাম তার। আচ্ছা, এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। আচ্ছা ঠিক আছে, বঙ্গজ জনের কানে যে গাবে, কি গাবে? শখে সখারিতে নাম তার। আচ্ছা মানে শখ, যারা যারা আছে সেখানে মানে পুরুষ মহিলা সবার কাছে গিয়ে আমার নামটা একটু গাইবে, আমার নামটা একটু বলবে, এটাই তোমার কাছে রিকোয়েস্ট, আর কিচ্ছু না। কে সেই মানুষটা আমি জানো? এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। মানে এই প্রবাসে মজি, মজি মানে হচ্ছে ওটার ভিতরে একদম যেন ডুবে আছে। যেমন বলে না যে আল্লাহর প্রেমে মজে আছে, এমন আর কি। মজি প্রেম ভাবে মানে একদম প্রেমে ডুবে আছে। এবং কার প্রেমে? কপোতাক্ষ নদের প্রেমে ডুবে থেকে লইছে যে নাম, মানে নাম নিচ্ছে, তব তোমার নাম নিচ্ছে বঙ্গের সঙ্গীতে। বঙ্গের সঙ্গীতে তোমার নাম নিচ্ছে, এটার কথাই বলা হচ্ছে। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে নাম তার। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এই হচ্ছে আমাদের কবিতা। আমি আর ক্লাসটা বড় করব না, আমি ক্লাসটা শেষ করে দিব। আমার শরীরটা খুব একটা ভালো এখনো ঠেকছে না। তো আমি ক্লাসটার শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কপোতাক্ষ নদ নিয়ে, তোমরা করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা। একটু কাইন্ডলি চ্যাটটা ওপেন করে দাও তো। হুম। স্বীয় শক্তি মানে নিজের শক্তি। অমূলক মানে যেটার কোনো ভিত্তি নাই। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবোতে একটা পোস্ট করে দিও তোমরা, অথবা ব্যাক টু স্কুল গ্রুপে পোস্ট করতে পারো। শিখবো জিতবো গ্রুপে একটু সার্চ করো, হ্যাঁ, কপোতাক্ষ নদ লিখে আমার নাম লিখে ভিডিও সার্চ করলে একটা ১-১.৫ বছর আগের ভিডিও পাবা। কপোতাক্ষ নদের সামনে আমি একটা ভিডিও করেছিলাম। ভ্রান্তির ছলনে বলতে আসলে আজকে কোনো হোমওয়ার্কও দিব না। ভ্রান্তির ছলনে বলতে আসলে বুঝিয়েছে যে ধরো আজকে একটা কিছু এখানে নাই, কিন্তু আমি এরকম আছে এটা তো আমি দেখতে পারি, যদি ভ্রান্তি বা ইলুশন হয়, তাই না? যেমন মানুষ যখন জ্বরের ঘোরে উল্টাপাল্টা জিনিস দেখে এমন, তো তেমন আমিও যেন ফ্রান্সে বসে তোমার বয়ে চলার শব্দ শুনতে পাই, এটাই। হুম। শখে সকারিতে মানে ওই যে বললাম যে এখানে মূলত বোঝায় যে শখে সকারিতে বলতে যে যত মানুষজন আছে বাংলার তুমি সবার কাছে পৌঁছে দাও। হ্যাঁ। আচ্ছা, একজন বলেছে যে এখানে বিরল মানে কি, যেটাকে এখন কোনটা পাওয়াই যায় না, এরকম। হুম। একজন পাইলট হতে চায়, তার জন্য দোয়া থাকলো। হ্যাঁ। কপোতাক্ষ হচ্ছে যশোর জেলায়, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? নদ আর নদীর মধ্যে পার্থক্য হচ্ছে নদ হলো যেগুলাকে মানে পুংলিঙ্গ যেগুলোর নামে, আর নদী হচ্ছে যেগুলোর নামে স্ত্রীলিঙ্গ, এটাই। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে সাধারণত একটা সত্য বিষয় নিয়ে লেখা থাকে, এটা আসলে কোনো কল্পিত বিষয় নিয়ে লেখা থাকে না, এটাই হলো প্রবন্ধ বলতে পারো। আর প্রবন্ধ নরমালি দেখা যায় যে এমন এমন প্রবন্ধ থাকতে পারে যেগুলো, যেমন ধরো বই পড়ার মতো প্রবন্ধ হতে পারে, আবার বিশেষ কোনো বিষয়ের উপরে প্রবন্ধ হতে পারে। যেমন ধরো তুমি একটা প্রবন্ধ লিখলে যা শহীদ মিনারের উপরে হতে পারে, এরকম। রাজরূপ মানে রাজার মতো, প্রজারূপ মানে প্রজার মতো। আর স্রোত মানে স্রোতস্বিনী মানে কি? নদী। এটা কি মজি মানে আমি বুঝিয়েছি অলরেডি। ঠিক আছে। আমার মনে হয় আর এখানে কোনো কিছু নাই। যেগুলো বুঝিয়েছি একই প্রশ্নই করছে অনেকে। সো তারা একটু রেকর্ডিংটা দেখে নিবা। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।